আদ্রিয়ান মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সূর্যের কিরণের ন্যায় তার সারা শরীর আলোয় ঝলমল করে ওঠে। হলুদ শাড়ি পরিহিত অবস্থায় মেঘকে কতটা আবেদনময়ী আর মায়াবী লাগছে তা হয়তো আদ্রিয়ান ভাষায় বর্ণনা করতে পারবে না। আদ্রিয়ানের চোখ যায় মেঘের কাজল কালো নেত্রপল্লবের ওপর, সাথে সাথে হৃৎস্পন্দন বেড়ে যায়। এই চোখের মায়ায় সে আগেও পড়েছে। এই দুই চোখ জোড়া আঁখি সে আগে কোথাও দেখেছে, কিন্তু তার স্মরণ হচ্ছে না। মেঘের গোলাপি ওষ্ঠজোড়ায় চোখ যায় তার। কাল রাতে যখন মেঘ তার ভিজে ওষ্ঠজোড়া দিয়ে আদ্রিয়ানের বুকের পশমে স্পর্শ করে, কিছুক্ষণের জন্য আদ্রিয়ান থমকে গিয়েছিল। হৃদয় আর শরীর জুড়ে সুপ্ত অবৈধ চাহিদা জেগেছিল, যা আদ্রিয়ান এর আগে কখনো অনুভব করেনি। অন্য কোনো নারীকে ছোঁয়ার আকর্ষণ কাজ করেনি, কিন্তু মেঘের প্রতি এমন আকর্ষণ বৈধ নয়। মেঘ তার বউ বা প্রেমিকা নয়, যাকে ছুঁয়ে দেখার বাসনা বা কামনা তার অনুভব হবে। তবুও আদ্রিয়ানের বেহায়া চোখ শুধু মেঘের ওপর সীমাবদ্ধ থাকে। মেঘ পার্লার থেকে বের হয়ে আসে। গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ানের ওপর চোখ যায় তার। আদ্রিয়ান কেমন নেশাময় চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, যা দেখার সাথে সাথেই মেঘ থমকে যায়, তার পা শিথিল হয়ে যায়। আদ্রিয়ান যখন মেঘকে দেখায় ব্যস্ত, তখন করণ তাকে ডাক দেয়, কারণ ফোনের স্ক্রিনে শুধু মেঘের ছবি দেখা যাচ্ছে, যা দেখে করণ বিরক্ত হয়ে যায়। করণ বলে, আদ্রিয়ান, আমি গায়ে হলুদের সাজে আবিহাকে দেখার জন্য ভিডিও কল দিয়েছি, মেঘকে দেখার জন্য না। করণের কথায় আদ্রিয়ানের ঘোর কাটে। সে দ্রুত তার চোখ সরিয়ে নেয় মেঘের ওপর থেকে। এরপর ফোন আবিহার দিকে ঘুরিয়ে দেয়। করণ গায়ে হলুদের সাথে আবিহাকে দেখে থমকে যায়, তার বুকের বাঁ পাশে হাত রাখে। এরপর বলে ওঠে, ওয়াও, আজ আমার বউটাকে ভীষণ সুন্দর লাগছে। আদ্রিয়ান, বল, তোর হবু ভাবিকে কেমন লাগছে? করণ কথাটা বলে ফোনের স্ক্রিনে শুধু আবিহাকেই দেখে যায়। তবে আদ্রিয়ান করণের প্রশ্নটা শুনতে পায়, তবে তার ধ্যান এখন সম্পূর্ণরূপে মেঘের ওপর। আদ্রিয়ান তার ঠোঁটজোড়া দিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, সত্যি ভীষণ সুন্দর লাগছে। মেঘ আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকে। দুজনের মধ্যে কারোর চোখের পলক পড়ছে না। মেঘকে হঠাৎ করে এমন স্থির হয়ে দাঁড়িয়ে যেতে দেখে আবিহা বলে, মেঘ, কি হয়েছে তোর? হঠাৎ করে হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লি কেন? তোর কি শরীর খারাপ লাগছে? আবিহার ডাক শুনে মেঘের ঘোর কাটে। সে আদ্রিয়ানের থেকে চোখ সরিয়ে আবারও হাঁটা শুরু করে। গাড়ির দরজা থেকে পার্লারের রাস্তায় দূরত্ব খুব বেশি নয়, যার জন্য খুবই শীঘ্রই মেঘ আর আবিহা গাড়ির কাছে এসে পৌঁছে যায়। আদ্রিয়ান তার ফোনে ভিডিও কলে থাকা করণকে বলে, আবিহাকে গায়ে হলুদের সাথে দেখা হয়েছে তোর? এখন ফোন রাখলাম, পরে বাড়িতে ফিরে সারা রাত মনোযোগ দিয়ে আবিহাকে দেখিস, বউটা তোরই। আদ্রিয়ান আর করণকে কথা বলার সুযোগ দেয় না, ফোনটা কেটে দেয়। আবিহা আর মেঘ গাড়ির বাহিরে দাঁড়িয়েছিল। আবিহা গাড়ির গ্লাসে নক করে বলে ওঠে, আদ্রিয়ান ভাইয়া, কার সাথে কথা বলছিলেন আপনি? বাসা থেকে কেউ ফোন করেছে? আদ্রিয়ান জানালার গ্লাস নিচে নামায়। এরপর বলে, আমার হাসপাতাল থেকে একজন জুনিয়র ডক্টর ফোন করেছিল, তার সাথেই কিছু জরুরি কথা ছিল। আবিহা আর মেঘ কথা বাড়ায় না, তারা গাড়িতে উঠে বসে। আদ্রিয়ান আবার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে, সকলে এখন চুপচাপ। হঠাৎ নীরবতা ভেঙে আদ্রিয়ান বলে ওঠে, আবিহা, গাড়িতে বসে থাকতে কি তোমার বোর লাগছে? গান শুনবে? আবিহা হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলে, গান কিন্তু শোনাই যায়। মেঘ, তুই গান শুনবি? শুনবো। মেঘের সম্মতি পেয়ে আদ্রিয়ান গাড়িতে থাকা রেডিওর মধ্যে চাপ দেয়। সঙ্গে সঙ্গে বাংলার রোম্যান্টিক গান বেজে ওঠে। আবিহা বর্তমানে তার রুমে একা অবস্থান করছে, আর তার আশেপাশে কেউ নেই। সকলে রেডি হতে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। আবিহা যখন তার রুমে একা বসেছিল, তখন হঠাৎ করে তার রুমের দরজায় কেউ নক করে। আবিহা মনে করে
হয়তো তার কাজিনরা বা মেঘ এসেছে। কিন্তু আবিহার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুমের ভিতরে প্রবেশ করে কারণ। আবিহা কারণকে দেখে অবাক হয়ে বলে, কারণ তুমি? আবিহার কথা শুনে কারণ শয়তানি হাসি দিয়ে তার কাছে এগিয়ে আসে। আবিহা কিছু বুঝে ওঠার আগেই কারণ তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যে আবিহা হুমড়ি খেয়ে কারণের বুকের ওপর পড়ে যায়। কারণ মৃদু হাসি দেয়, শক্ত করে জড়িয়ে ধরে আবিহাকে। আবিহা আজ প্রথম কারণকে জড়িয়ে ধরেছে। তার জীবনে কারণই প্রথম পুরুষ যাকে সে মন থেকে ভালোবাসে। তার মাঝেই তার সমস্ত সুখ নিহিত রয়েছে। কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায়। আবিহা আর কারণ একে অপরকে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ করে আবিহা তার গায়ে হলুদের কথা মনে পড়ে যায়। আবিহা কারণের হাতের বাঁধন থেকে মুক্তি লাভের জন্য ছটফট করতে থাকে। কারণও তাকে ছেড়ে দেয়। আবিহা কোমরে হাত রেখে রাগী কণ্ঠে বলে ওঠে, কারণ তুমি এই রুমে এখন কি করছো? বাড়ির অন্য সদস্যরা যদি এখন তোমাকে আমার রুমে দেখে নেয় তখন কি হবে? আর আমার কাজিনরা কত দুষ্টু তুমি জানো কারণ? আবিহার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে কারণ সাধারণভাবে বলে ওঠে, গায়ে হলুদের সাজে তোমাকে দেখতে এসেছি আবিহা। আর একটু পরই তো নিচে আমাদের দেখা হবে কারণ। তা সকলের ভিড়ে হবে, কিন্তু আমি তোমাকে একান্তে আলাদা করে দেখতে চাই। একটু ভালোবাসার মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে। আবিহা কারণকে আরও কিছু বলতে যাবে, তার আগে কারণ ওকে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নেয়। আবিহা চুপ হয়ে যায়। কারণ আবিহাকে পাশে থাকা এক দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। আবিহার কপালে থাকা ছোট্ট ছোট্ট চুল তার কানের পিছনে গুজে দেয়। এরপর তার পকেট থেকে হলুদের বাটি বের করে। আবিহা চোখ বড় বড় করে কারণের কাণ্ড দেখে যাচ্ছে। আবিহা অবাক হয়ে বলে, কারণ গায়ে হলুদের বাটি কেন নিয়ে এসেছো তুমি? কারণ তোমার গায়ে সর্বপ্রথম আমি হলুদ লাগাতে চাই। কিন্তু কারণ, আবিহার কথা শেষ হওয়ার আগেই কারণ তার হাতে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আলতো হাতে আবিহার দুই গালে ছুঁয়ে দেয়। আবিহা প্রথমে কারণকে নিষেধ করতে চায়, কিন্তু কারণের হাতের ছোঁয়া পেয়ে আবিহা চুপ হয়ে যায়। কারণ প্রথমে আবিহার গালে হলুদ ছোঁয়ায়, এরপর তার মুখ আবিহার কাছে নিয়ে যায়। তার গাল দিয়ে আবিহার গাল স্পর্শ করে, যার ফলে কারণের গালেও হলুদ লেগে যায়। আবিহা চোখ বন্ধ করে কারণের ছোঁয়া অনুভব করে। তার শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। কারণের পর আবিহার কপালে ছোট্ট করে চুমু খায়। আবিহা এখনো শান্ত। কারণ এই সুযোগে তার আঙুল নিয়ে রাখে আবিহার ওষ্ঠর ওপর। আবিহার কম্পিত ওষ্ঠ জোড়ায় আঙুল দিয়ে স্লাইড করে কারণ। আবিহা কিছুটা কেঁপে ওঠে। তারা দুজনই এখন ঘোরের মধ্যে রয়েছে। কারণের মধ্যে এখন অন্যরকম অনুভূতি কাজ করছে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অবশ্য কারণ চেষ্টাও করে না। সে আবিহার ঠোঁটের দিকে অগ্রসর হয়। আবিহা চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে। কারণ যখন আবিহার গালে হাত দিয়ে তার ঠোঁট ছুঁয়ে দেবে তখনই হঠাৎ করে দরজায় কেউ নক করে। আবিহার রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে রয়েছে মেঘ, কিন্তু দরজা বন্ধ। মেঘ দরজায় নক করে আর বলে, আবিহা, দরজা বন্ধ করে বসে আছিস কেন? দরজা খোল, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। আবিহা। মেঘের কণ্ঠ শুনে আবিহা আর কারণের হুঁশ ফিরে আসে। কারণ থেমে যায়। আবিহাও চোখ খুলে ফেলে। মেঘের ডাক শুনে কারণ বিরক্ত হয়। আবিহা কারণকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয়। এরপর কারণের দিকে রাগী চোখে তাকায়। আবিহা গিয়ে দরজা খুলে দেয়। মেঘ ভিতরে প্রবেশ করে। তার রুমের ভিতরে কারণকে দেখে প্রথমে অবাক হয়ে যায়। এরপর যখন আবিহার কারণের দিকে সে খেয়াল করে দেখে তখন সব বুঝে যায়। আবিহার ভীষণ লজ্জা লাগছে এখন, কিন্তু কারণ নির্লজ্জের মতন বলে ওঠে, মেঘ, তুমি যদি এখন দরজায় নক না করতে বা একটু দেরি করে আসতে তাহলে। কারণের কথা বলা শেষ করার আগেই আবিহার রাগী কণ্ঠে বলে ওঠে, কারণ তুমি কি এখন রুম থেকে বাহির যাবে, না আমার হাতে খুন হবে? আবিহার রাগী কণ্ঠ শুনে কারণ চুপ হয়ে যায়। মেঘ তাদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। কারণ রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই মেঘ আবিহার কাছে যায়।
এরপর আবিহাকে আরেকটু লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলে ওঠে, কাল বিয়ে অবধি তো অপেক্ষা কর আবিহা, না অধৈর্য হয়ে বিয়ের আগেই বাসর করার চিন্তা ভাবনা করে ফেলেছিস? সত্যি করে বল, কি করছিলে এতক্ষণ তুই আর কারণ ভাই? মেঘের কথা শুনে আবিহা মিথ্যে অজুহাত দিয়ে বলে, কি আর করব, কথা বলছিলাম। রুমের দরজা বন্ধ করে কথা বলছিলি? কেন, রুমের দরজা বন্ধ করে কি কথা বলা যায় না? হ্যাঁ অবশ্যই যায়, আবার গায়ে হলুদও মাখানো যায়। মেঘের কথা শুনে আবিহা লজ্জা পেয়ে যায়, যা দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে। গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হয় জিয়া। রিসর্টের সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। জিয়ার বাবা আর কারণের বাবা বিজনেস পার্টনার, যার জন্য জিয়ার পরিবারকে ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে। জিয়ার বাবা আজ আসতে পারবেন না, উনি কাল আসবেন বিয়ের দিন। জিয়ার চোখ যায় আদ্রিয়ানের দিকে, সে মূলত বিয়ের জন্য না, আদ্রিয়ানের জন্য এসেছে। জিয়া এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে, পিছন থেকে আদ্রিয়ানের হাত ধরে বলে, আদ্রিয়ান। হঠাৎ করে আদ্রিয়ানের হাত কেউ ধরে ফেলায় আদ্রিয়ান পিছনে ফিরে তাকায়। তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে জিয়া। আদ্রিয়ান জিয়াকে দেখে বিরক্ত হয়ে যায়, এক ঝটকায় তার হাত সরিয়ে ফেলে, কিন্তু জিয়া বেহায়ার মতন আবার তার হাত ধরে। আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে যাবে, তখনই সেখানে ফারহানা বেগম চলে আসে। ফারহানা বেগম বলে, জিয়া তুমি এসেছো, কিন্তু তুমি একা কেন? তোমার আব্বু আম্মু কোথায়? ওনারা আসেননি? জিয়া হাসি দিয়ে বলেন, না আন্টি, ড্যাডেরা জরুরি কিছু মিটিং রয়েছে, যার জন্য উনি আসতে পারবেন না, তবে কাল বিয়ের দিন অবশ্যই আসবেন। জিয়া এখন আদ্রিয়ানের হাত ধরে আছে। আদ্রিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার ওপর, কিন্তু এখন সকলের সামনে সে সিন ক্রিয়েট করতে চায় না। আদ্রিয়ান চুপচাপ জিয়ার অসভ্যতামি সহ্য করে নেয়। জিয়াকে দেখে কারণও তার কাছে আসে। মেঘ আদ্রিয়ান আর জিয়ার হাত ধরার বিষয়টা দেখে। মেঘের চোখ শুধু তাদের মুষ্টিবদ্ধ হাতের ওপর সীমাবদ্ধ। মেঘের মনে হঠাৎ করে অজানা এক ভয় জন্ম নেয়। আবিহা মেঘকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় তাকে ডাক দেয়। মেঘ আবিহার কাছে যায়, তার পাশে বসে। মেঘ তার সংশয় দূর করতে সাধারণভাবে আবিহাকে জিজ্ঞেস করে, আবিহা, আদ্রিয়ান স্যারের হাত ধরে রাখা মেয়েটা কে? ওনার বন্ধু? আবিহা মৃদু হেসে বলে, ওর নাম জিয়া, ও একজন ডক্টর। আদ্রিয়ান ভাইয়া আর জিয়া একই হাসপাতালে জব করে। সম্পর্কে জিয়া আদ্রিয়ান ভাইয়ের প্রেমিকা, তারা একে অপরকে ভালোবাসে। মেঘের কানে আবিহার শেষ কথা ছাড়া অন্য কোনো কথা পৌঁছায় না। জিয়া আদ্রিয়ানের প্রেমিকা, আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে। মেঘের কণ্ঠ দিয়ে সম্পূর্ণ কথাটা উচ্চারণ হয় না। মেঘ আদ্রিয়ান আর জিয়ার দিকে তাকায়। জিয়া শক্ত করে আদ্রিয়ানের হাত ধরে রেখেছে, আর আদ্রিয়ান চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে না। তবে কি আবিহার কথাই সত্য? আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে? এর জন্যই কি সে এত বছর বাড়িতে ফিরে যায়নি? তার আর মেঘের বিয়ে কখনো মেনে নেয়নি? মেঘ আর কিছু ভাবতে পারছে না, সারা শরীর তার অবশ হয়ে যাচ্ছে। মেঘ শুধু আদ্রিয়ান আর জিয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে এক ফোঁটা পানির বিন্দু গড়িয়ে পড়ে। দীর্ঘ 7 বছর ধরে এই মানুষটার অপেক্ষা সে করেছে, যে অন্য একজনকে ভালোবাসে, যাকে চোখে না দেখে, কণ্ঠ না শুনে তার প্রেমে পড়েছে, তার মায়ায় জড়িয়ে অন্য সকল কিছুকে তুচ্ছ করেছে। সে আজ অন্য কারোর, তার স্বামী আজ অন্য কারোর প্রেমিক। তার ভালোবাসা, অপেক্ষা, কান্না, মায়ার কি কোনো মূল্য নেই? মেঘ কি এতটা খারাপ যে তাকে কেউ ভালোবাসতে পারে না? এক বিন্দু না। মেঘের মূল্য কি কারোর জীবনে নেই? মেঘ কি তবে ফেলনা? চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।